আজকে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। চলো শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি এবং গাণিতিক সমস্যার সমাধান। দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যে হিসাব পদ্ধতিতে প্রতিটি আর্থিক লেনদেনের দুটি দিক থাকে, একটি ডেবিট ও একটি ক্রেডিট, এবং উভয় দিকে টাকার পরিমাণ সমান হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি মানে এমন একটি পদ্ধতি যেখানে একটি লেনদেনকে দুটি দিকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটি পক্ষ নির্ণয় করতে হবে, এবং একটি হবে ডেবিট এবং অপরটি হবে ক্রেডিট। শেষে ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ কি হবে, সমান হবে। দেখি, দুতরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছে লুকা পেসিওলি, যিনি ইতালীয় একজন গণিতবিদ। 1445 খ্রিস্টাব্দে তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের জনক। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলীর সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করে, যেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এটা এমসিকিউতে আসতে পারে। যে গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতি উল্লেখ করেন সেটা হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটি। দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সূত্র, অথবা আমরা বলতে পারি এ সমান এল প্লাস উই। এই হিসাব সমীকরণ ঠিক রাখার জন্যই প্রতিটি লেনদেনের দুইটি দিক, একটি হচ্ছে ডেবিট এবং অপরটি হচ্ছে ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট দুটি দিক লাগে। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। এই যে প্রথমে বলছিলাম কি, একটা লেনদেনকে দুটো পক্ষে নির্ণয় করতে হবে, সেটাকে বলে দ্বৈত সত্তা। একজন দাতা এবং গ্রহীতা, একজন সুবিধা দিবে এবং অন্যজন সুবিধা গ্রহণ করবে, তাহলে দাতা ও গ্রহীতা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। তারপর ডেবিট ও ক্রেডিট করা, একটা পক্ষকে ডেবিট করতে হবে এবং অন্য একটা পক্ষকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সমান অঙ্কের আদান প্রদান, ডেবিট ক্রেডিটের টাকার পরিমাণ কি হবে, ডেবিটে যত টাকা থাকবে ক্রেডিটের সে পরিমাণ টাকাও কি থাকবে, ক্রেডিটে থাকবে। এবং সামগ্রিক ফলাফল, দেখো ডেবিট এবং ক্রেডিটে যদি সমান টাকা থাকে তাহলে সব শেষে সামগ্রিক ফলাফল কি হবে, সমান হবে। এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। এখন আসি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ। দুতরফা দাখিলা পদ্ধতিতে কি কি সুবিধা? পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, এই পদ্ধতির মাধ্যমে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায়। লাভ লোকসান নিরূপণ করা যায় এই পদ্ধতির মাধ্যমে। তারপর গাণিতিক শুদ্ধতা যাচাই, যেহেতু উভয় দিকে টাকা সমান থাকবে, তাহলে এই যে ফলাফল কি হবে, সঠিক হবে এবং কি হবে, গাণিতিক শুদ্ধতা যাচাই হবে। আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক অবস্থা কেমন আছে সেটা নিরূপণ করা যাবে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ করা যাবে। এরপর ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে, মোট দেনা পাওনা পরিমাণ নির্ণয় করা যাবে, সঠিক কর নির্ধারণ করা যাবে, সহজ প্রয়োগ এবং সর্বজনীন স্বীকৃতি। কেন এটা? দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত এবং বাস্তবমুখী কি হিসাব পদ্ধতি। এখন আমরা শিখবো ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। দেখো, হিসাব সমীকরণের উপাদানগুলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা যখন মালিকানা সত্ত্বকে একটু বিশ্লেষণ করব বা একটু ভিতরে ডেপে ঢুকবো, তখন আমরা কি চারটা উপাদান পাবো। কি কি? মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। কিন্তু আমাদের বইয়ে হিসাব আছে 5 প্রকার। কয় প্রকার হিসাব? 5 প্রকার। কি? এটা হচ্ছে সম্পদ, আয়, দায়, মূলধন, ব্যয়। এগুলো একটু মনে রাখবা। আমাদের বইয়ে কয় প্রকার হিসাব আছে? 5 প্রকার। কি কি? সম্পদ, আয়, দায়, মূলধন, ব্যয়। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবার সেই সম্পদ, লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রি করা হলে হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই হচ্ছে সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি হবে, ডেবিটকে আমরা ডিআর দিয়ে সংক্ষেপে লিখবো। সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিটকে আমরা কি বলবো, সিআর দিয়ে লিখবো।
তাহলে কি নর্মালি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এবার আসি দায়। সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায় বা হ্রাস পেতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আর ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায় সম্পর্ক বিপরীত, এটা একটু মনে রাখবা। সম্পদের সাথে দায় সম্পর্ক বিপরীত, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট। দায় হচ্ছে বিপরীত সম্পত্তি, অর্থাৎ সম্পদের কি বিপরীত সম্পর্ক, ঠিক আছে। এখন যদি সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দেখো ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট, ডেবিটের বিপরীত কি ক্রেডিট। যেহেতু দায় দায় হচ্ছে সম্পদের বিপরীত, এখন সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, তাহলে দায় সম্পদ বিপরীত সম্পর্ক, তাহলে বিপরীত মুখী হবে। বিপরীত কি, ডেবিটের বিপরীত কি ক্রেডিট। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। কেন, এটা বিপরীত সম্পর্ক। তাহলে কি বলবো আমরা, দায় বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। সরি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। কারণ কি, সম্পদ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। সম্পদ যে দায় যেহেতু সম্পদের বিপরীত, তাহলে ডেবিটের বিপরীত কি ক্রেডিট, তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। এবং যদি হ্রাস পায়, হ্রাস পেলে কি হবে, হ্রাস পেলে হবে ডেবিট। ঠিক আছে, কেন হ্রাস পেলে, এই যে সম্পদ সম্পদ যখন হ্রাস পায় তখন কি হয়, ক্রেডিট হয়। আর দায় যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে। কেন হবে, যেহেতু সম্পদের বিপরীত হচ্ছে দায়, তাই। এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো, ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে। কি আনে, ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব মানে কি, ব্যবসায়ীর প্রতি মালিকের যে সত্ত্ব বা দাবি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর আবার মালিক ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো মালিকানা সত্ত্ব ব্যবসায়ী যে মালিক যেটা দাবি করবে ব্যবসায়ী থেকে, মনে করো ব্যবসায়ী 1 লক্ষ টাকা মালিক বিনিয়োগ করলো, তো মালিক কত টাকা দাবি করতে পারবে, 1 লক্ষ টাকা। যদি সেখান থেকে কি হয়ে যায়, তাহলে দেখো 1 লক্ষ এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। যদি মালিক সেখানে তার প্রয়োজনে 20,000 টাকা নিয়ে ফেলে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে না। মানে আর কত কত দাবি করতে পারবে, আগে দাবি করতে পারতো 1 লক্ষ টাকা, এখন দাবি করতে পারবে কত টাকা, 80,000 টাকা। তার মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। কারণ কেন, এই যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যেহেতু উত্তোলন করছে, তাই কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। মালিক মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের কি দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা, ফলে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট ও ডেবিট হবে। আচ্ছা দেখি আমরা কেন মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য দায়ী। আমরা এদিকে একটা দেখো, এটা হচ্ছে আমি অঙ্কন করছি হচ্ছে তৃতীয় পক্ষ। এটা কি, তৃতীয় পক্ষ। এটা হচ্ছে বিজনেস, আর এটা হচ্ছে মালিক। এই যে তৃতীয় পক্ষ, ব্যবসা থেকে তৃতীয় পক্ষে যে দাবি, ব্যবসা থেকে তৃতীয় পক্ষের যে দাবি তাকে আমরা কি বলি, সাধারণত দায় বলি। কি বলি, দায় বলি। কেন দায়, দেখো তৃতীয় পক্ষ ব্যবসায়ী টাকা দিছিল। এই যে আমি যখন ব্যবসায়ী হিসাব করতেছি, এই যে ব্যবসায় কারো টাকা আছে, অন্য কারো টাকা আছে, ব্যবসায়ী অন্য কারো টাকা আছে। কার টাকা আছে, তৃতীয় পক্ষের টাকা আছে, যেটা ব্যবসা থেকে একটা সময় গিয়ে বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে। কি করতে হবে, ব্যবসায়ী অন্য কারো টাকা আছে, যেটা বাধ্যতামূলক তাকে কি করতে হবে, দিয়ে ফেলতে হবে। এই জন্য এটাকে বলি আমরা কি, দায়। এই জন্য এটাকে আমরা কি বলি, দায়। কেন দায়, এই যে ব্যবসায়ী অন্য কারো টাকা আছে, এটা এক সময় গিয়ে বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে, তাই না। তাহলে এটা তৃতীয় পক্ষের যে দাবি, দায়। আমরা সাধারণত কি দায় বলতে যেটা চিনে থাকি। এখন দেখো, মালিক ব্যবসায়ী কি করে, মালিক ব্যবসায়ী কি করে, মূলধন বিনিয়োগ করে। কি করে, মূলধন বিনিয়োগ করে। তাহলে দেখো, আমরা প্রথমেই বলছিলাম, আমি প্রথম ক্লাসে বলছিলাম, যেটা লেনদেনের উপর নেওয়া হয়েছিল, ওখানে বলছিলাম, এখনো লিখে দিছি যে মালিক এবং ব্যবসা আলাদা সত্তা। মালিক এবং ব্যবসা কি, মালিক এবং ব্যবসা হচ্ছে আলাদা সত্তা। যদি মালিক এবং ব্যবসা আলাদা সত্তা হয়, তাহলে যে মালিক ব্যবসায়ী কি দিয়েছে, মূলধন ছিল কত টাকা, মনে করো 5 লক্ষ টাকা। কত টাকা, 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা মালিক ব্যবসায়ী দিছে না, হ্যাঁ দিছে। এই টাকাটা
ব্যবসায় কি ব্যবসায় অন্য কারো টাকা না, কেন অন্য কারো টাকা? মালিক এবং ব্যবসা আলাদা সত্তা, এক সত্তা না। আমরা সবসময় ব্যবসা থেকে চিন্তা করবো, ব্যবসা নিয়ে কাজ করবো। দেখো ব্যবসায় 5 লক্ষ টাকা এসেছে, কয় লক্ষ টাকা এসেছে? 5 লক্ষ টাকা। একটু খেয়াল করে দেখো তো, এই টাকাটা কি ব্যবসায়ী নিজের নাকি অন্য কেউ দিচ্ছে? হ্যাঁ, অন্য কেউ কে? মালিকে দিচ্ছে। তার মানে কি এই 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এটা অন্য কারো টাকা। কার টাকা? অন্য কারো টাকা, যেটা একটা সময় গিয়ে বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে মালিককে। এই যে এই টাকা মালিক 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে না ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী কারো টাকা আছে, কত টাকা আছে? 5 লক্ষ টাকা। এটা কার টাকা? অন্য কারো টাকা। কার টাকা? মালিকের টাকা। এই টাকাটা একটা সময় গিয়ে কি করতে হবে? ব্যবসাকে মালিককে পরিশোধ করতে হবে। তাহলে কি যে যে টাকাটা অন্য জনের টাকা ব্যবসায়ী আছে, এবং একটা সময় গিয়ে যার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে, সেটা মালিক ব্যবসায়ীর কাছে কি দায়? কেন দায়? এই যে প্রথম বলছিলাম যে তৃতীয় পক্ষের টাকা মালিক, তৃতীয় পক্ষ টাকা দিছিল, এই টাকা, যে টাকা মনে করো তৃতীয় পক্ষ টাকা দিয়েছিল, মনে করো 50,000 টাকা, ঠিক আছে? এই টাকাটা আমরা কি বলি? তৃতীয় পক্ষের যে দাবি, সেটা কি বলি না, দায় বলি না। কেন দায় বলি? এই টাকাটা অন্য জনের টাকা, এটা বাধ্যতা আমরা কি করতে হবে? তাকে দিয়ে ফেলতে হবে। এই জন্য আমরা এটাকে দায় বলি। কিন্তু দেখো ঠিক তেমনি যে এই 5 লক্ষ টাকা এটাও মালিকে দিছে, এটাও কি টাকা? ব্যবসার নিজের টাকা না, ব্যবসার নিজের টাকা না, এটাও অন্য কারোর টাকা। একটু একটা সময় কি করতে হবে? দিয়ে ফেলতে হবে। তার মানে কি মালিক যে মূলধন বিনিয়োগ করে, এটাও এক প্রকার কি দায়। মালিক যে মূলধন বিনিয়োগ করে, এটাও কি এক প্রকার দায়। তার মানে এখানে মালিকের সত্ত্ব পরিমাণ কত? 5 লক্ষ টাকা। তার মানে মালিকের সত্ত্ব পরিমাণ যেটা মালিকের দাবি করবে, এটা বাধ্যতামূলক একটা সময় গিয়ে মালিককে দিয়ে ফেলতে হবে ব্যবসা থেকে, যেটা মালিকের সত্ত্ব, সেটা কি তাহলে দায়। কিন্তু এই যে তৃতীয় পক্ষের যে দাবি এবং মালিকের যে দাবি, দুটাই দায়, কিন্তু দুটাই দায় একই রকম না, একটু আলাদা আছে এখানের মধ্যে। এখান থেকে আসে মূলত অন্তর্দায় এবং বহির্দায়। এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে অন্তর্দায় এবং বহির্দায়। এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে অন্তর্দায় এবং বহির্দায়। তাহলে কি এটা, এটা তৃতীয় পক্ষ, আর এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, এটা হচ্ছে কি মালিক। এখন দায়, আমরা যখন দায়কে ভাগ করব, অন্তর্দায় বহির্দায়। অন্তর্দায় কি এবং বহির্দায়, এই যে মালিক ব্যবসায়ের যে মালিকের যে দাবি, অর্থাৎ ব্যবসায়ী যে মূলধন বিনিয়োগ করছে, এটা দায়ী। কেন? এটা মালিকের সত্য, এটা কি এক প্রকার বলছেন না দায়ী। এই যে যে দায়, মালিকের যে দাবি, এটা যে দায়ী, সেটাকে আমরা বলবো হচ্ছে অন্তর্দায়। কি বলবো? অন্তর্দায়। অন্যদিকে তৃতীয় পক্ষের যে দাবি, অর্থাৎ মালিকের বাইরে, কি বলছে আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠান প্রথম পক্ষ, মালিক দ্বিতীয় পক্ষ। ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক ছাড়া বাকি যতগুলো পক্ষ আছে, সবগুলোকে বলা হয় তৃতীয় পক্ষ। এই যে তৃতীয় পক্ষের যে দাবি, এটাকে আমরা দায় বলি, এটা হচ্ছে বহিদায়। এটা কি বলা হয়? এটা হচ্ছে বহিদায়। এটা কি বহিদায়। আমরা সাধারণত এই যে বহিদায়কে আমরা সাধারণত দায় হিসেবে কাউন্ট করি। কি করি? দায় হিসেবে কাউন্ট করি। আমরা অন্তর্দায়কে সাধারণত নর্মালি দায় হিসেবে কাউন্ট করি না, এটাকে আমরা মালিকানা সত্ত্ব হিসেবে কাউন্ট করি। কি করি? মালিকানা সত্ত্ব হিসেবে কাউন্ট করি। তাহলে দায় কয় প্রকার? তাহলে দায় উৎস ভিত্তিতে দায় হচ্ছে 2 প্রকার। কি কি? অন্তর্দায় এবং বহির্দায়। অন্তর্দায় কি? মালিকের যে দাবি, সেটা হচ্ছে অন্তর্দায়, সেটাকে আমরা কি বলি? সাধারণত মালিকানা সত্ত্ব হিসেবে কাউন্ট করি। তাহলে কি মালিকানা সত্ত্ব এক প্রকার কি? অন্তর্দায়। মালিকানা সত্ত্ব অন্তর্দায়, ঠিক আছে? মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে অন্তর্দায়। আর বহির্দায় কি? তৃতীয় পক্ষের যে দাবি, সেটাকে আমরা কি বলবো? বহির্দায়। সেটাকে আমরা সাধারণত দায় হিসেবে কাউন্ট করি। কি করি? সাধারণত দায় হিসেবে কাউন্ট করি। এটা একটু ভালোভাবে কি রাখবা, মনে রাখবা। এখন আসি, তাইলে দেখো, তাহলে মালিকানা সত্ত্ব এক প্রকার যেহেতু দায়, আমরা প্রথমে পড়ছিলাম যে কি, যে দায় বৃদ্ধি পাইলে কি হবে? ক্রেডিট হবে। হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। ঠিক তেমনি মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে, এই যে মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে, তখন কি হবে? এই যে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে? বৃদ্ধি পেলে কেন ক্রেডিট হবে? কারণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। কেন ডেবিট হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পেলে, কারণ কি দায় হ্রাস পেলে যেহেতু ডেবিট, তাই মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। এর কারণ হচ্ছে মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য এক প্রকার কি দায়, এক প্রকার কি দায়, দায়। দেখো এখন আমরা হিসাব করব মূলধনের। কিসের? মূলধনের। কেন মূলধন হিসাব করতে হবে এখন? দেখো মালিকানা সত্ত্ব তো একটা জিনিস না, মালিকানা সত্ত্ব থেকে আমরা 4টা উপাদান পাবো। কয়টা উপাদান? 4টা উপাদান।
মূলধন উত্তোলন আয় ব্যয়, কি কি মূলধন উত্তোলন আয় ব্যয়। এখন আমরা সেই চারটা কি করব, ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে নির্ণয় করে তা দেখবো। দেখো মূলধন, ব্যবসায় যখন মূলধন আসে তখন মালিকানা সূত্র বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ব্যবসায়ী যখন মূলধন আসে, এই যে ব্যবসা এবং কি এটা কি মালিক, ব্যবসার মালিককে যা দেয় সেটা হচ্ছে মূলধন। মনে করো 5 লক্ষ টাকা দিছে, হ্যাঁ 5 লক্ষ টাকা দিছে, এটা কি ব্যবসার জন্য মূলধন। তাহলে এটা মালিকানা সত্ত্ব পরিমাণ কত? এই যে ব্যবসায়ী যেটা আছে সেটা কি মালিকানা সত্ত্ব পরিমাণ কত? তাহলে 5 লক্ষ টাকা। তার মানে দেখো মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে না, মালিকানা সত্ত্ব এক প্রকার দায়, তাহলে মূলধন যেহেতু মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে, মূলধনের এক প্রকার দায় কি হবে? মূলধনে কি করতেছে? মালিকের মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে না, মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে ফেলতেছে না। তার মানে কি মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে, যেহেতু মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে, মূলধন কি এক প্রকার কি দায়, মূলধন এক প্রকার কি কি কেন দায়? সেই টাকাটা কি করতে হবে? মালিককে একটা সময় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ফেলতে হবে, যে টাকা ব্যবসা মূলধন বিক্রি করছে এটাও কি করতে হবে? একটা সময় গিয়ে দিতে হবে। তাহলে যদি মূলধন এক প্রকার দায় হয়, মূলধন কি হয় এক প্রকার যদি দায় হয়, তাহলে এটা কি হবে? এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। কেন? কারণ বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। কেন? দায় যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, ঠিক তেমনি মূলধন যেহেতু এক প্রকার দায়, দায় স্বরূপ, তাহলে আমরা কি বলবো? মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। অন্যদিকে আসে উত্তোলন। এই যে দেখো এখানে বলা হচ্ছে যে মালিক মালিক আবার মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কিভাবে হ্রাস পায় এটা? আমি এটা লেনদেনে লেনদেনের যে ক্লাস সেটাতে খুব ভালোভাবে আলোচনা করেছি। মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছে, মনে করো 1 লক্ষ টাকা উত্তোলন করে ফেলছে, কি করে ফেলতেছে? 1 লক্ষ টাকা উত্তোলন করে ফেলতেছে। মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত টাকা? 1 লক্ষ টাকা কি করছে? উত্তোলন করছে। উত্তোলন। তাহলে দেখো উত্তোলন করার ফলে এই ব্যবসায়ী মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা, সেখান থেকে 1 লক্ষ টাকা কমে গেছে না স্যার? কত টাকা কমে গেছে? 1 লক্ষ টাকা কমে গেছে। কত টাকা আছে এখন? 4 লক্ষ টাকা। কত টাকা আছে? 4 লক্ষ টাকা। দেখো তাহলে উত্তোলন কি করতেছে? মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে নাকি বিপক্ষে কাজ করতেছে? দেখো উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্বকে হ্রাস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, তার মানে বিপরীত কাজ করতেছে, বিপক্ষে কাজ করতেছে। এই জন্য মূলধন হবে কি? বিপরীত মালিকানা সত্ত্ব। এটা কি হবে? বিপরীত মালিকানা সত্ত্ব। মূলধন কি তাহলে? বিপরীত মালিকানা সত্ত্ব। কেন বিপরীত মালিকানা সত্ত্ব? যেহেতু মালিকানা সত্ত্ব কি করতেছে? উত্তোলন, উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব। কেন? কারণ যেহেতু মালিকানা সত্ত্বকে উত্তোলন কি করতেছে? হ্রাস করে ফেলতেছে। এই যে আমরা প্রথমে দেখছিলাম যে এই যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় হচ্ছে বিপরীত সম্পদ, অর্থাৎ বিপরীত সম্পদের বিপরীত, তাই এটা কি উল্টে যাবে? সম্পদের বিপরীত এটা উল্টে যাবে। এটা কি হয়ে যাবে? বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যায়, হ্রাস পেলে ডেবিট হয়ে যাবে। কেন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট? এই যে সম্পদ যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট, তাই উল্টে যাবে। তাই কি হবে? এদিকে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যাবে। ঠিক তেমনি মালিকানা সত্ত্ব কি হয়? মালিকানা সত্ত্ব যেহেতু এক প্রকার দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট হয়, উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বের বিপরীত, অর্থাৎ বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ কি? বিপরীত মালিকানা সত্ত্ব। উত্তোলন কি? উত্তোলন উত্তোলন যখন কি করবে? উত্তোলন যেহেতু কি বিপরীত মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব হলে এটার ডেবিট ক্রেডিট কিরকম হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যদি বিপরীত হয়ে যায় তাহলে কি? বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে মূলধন যেহেতু উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বের বিপরীত, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। অন্যদিকে উত্তোলন যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট হয়ে যাবে, হ্রাস পেলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। স্যার আমি আবার বলতেছি কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে। এই যে দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্বের বিপরীত, তাই বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এরপর দেখি, এরপর কি আছে? এরপর হচ্ছে আয়। ব্যবসায়ীর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ীর মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয়ের অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি আয় মালিকানা সত্ত্বে বৃদ্ধি ঘটায়, তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। কেন ক্রেডিট হয়, ডেবিট হয়? এই যে আমি এখানে কি বলছিলাম, উত্তোলন কি করে? মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করে, তাই এটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক তেমনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয়, কি হয়? ব্যবসা প্রতিষ্ঠানে যখন
ব্যবসা প্রতিষ্ঠানে যখন কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানে যখন আয় হয় তখন এটার মনে করুন মালিকানা সত্ত্ব আছে 50,000 টাকা। ধর একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে মালিকানা সত্ত্ব আছে কত টাকা? 50,000 টাকা। এখন ব্যবসা প্রতিষ্ঠানে ওই বছর 1 লক্ষ টাকা আয় হয়, অর্থাৎ পণ্য বিক্রি করে কত টাকা হয়? 1 লক্ষ টাকা আয় হয়। এখন 1 লক্ষ টাকা আয় হলে মালিকানা সত্ত্ব আছে 50,000 টাকা। 1 লক্ষ টাকা ব্যবসায় আসছে না? হ্যাঁ আসছে। আসার ফলে কি হয়েছে? মালিকানা সত্ত্ব 50,000 টাকা ছিল, এখানে আবার 1 লক্ষ টাকা যুক্ত হয়ে কত টাকা হয়ে গেছে? 1,50,000 টাকা। তার মানে কি, এই যে এটা কি, এটা হচ্ছে আয়, এটা কি, এটা হচ্ছে আয়। আয় কি করতেছে? আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে দিচ্ছে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে দিচ্ছে, মালিকানা সত্ত্বের পক্ষে কাজ করতেছে যেহেতু, তাহলে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। ঠিক তেমনি আয় যখন বৃদ্ধি পাবে, আয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে? যেহেতু মালিকানা সত্ত্ব আয়কে কি, আয় মালিকানা সত্ত্ব কি করতেছে? বৃদ্ধি করতেছে, পক্ষে কাজ করতেছে। তাই মালিকানা সত্ত্ব যেভাবে পরিবর্তন হবে, আয় কিভাবে ঠিক তেমনি পরিবর্তন হবে। কি হবে তাইলে? আয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট, ক্রেডিট হবে। হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। এরপর আসি ব্যয়। ব্যয় আয়ের বিপরীত। আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটে, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস ঘটে। ব্যবসায় ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। এটা কিভাবে কাজ করে? এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আয় হয়েছে কত? 1 লক্ষ টাকা, এবং আগে মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 50,000 টাকা। টোটাল মিলে দেখা যাচ্ছে যে 1,50,000 টাকা। এখন হচ্ছে যে আহ, এখন কোনো কারণে পণ্য ক্রয় করতে হচ্ছে, আমি যদি যেহেতু পণ্য বিক্রি করে ফেলছি, আমার আবার কি করতেছে? কাঁচামাল ক্রয় করতেছে, যে না আমি আবার পণ্যগুলো কি করতে পারি? মজুত তৈরি করে তা কি করতে পারি? বিক্রি করতে পারি। ঠিক আছে, এই জন্য আমার পণ্য কিনতে করছে কত টাকা? 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা কি করছি? 50,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করছি। এই যে দেখো, এখানে কত টাকা ছিল মালিকানা সত্ত্বের পরিমাণ? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এখন 50,000 টাকা দিয়ে কি করতেছি? যেহেতু ক্রয় করতেছি, তাহলে কি হয়ে যাবে? 50,000 টাকাটা এখান থেকে চলে যাবে না? চলে যাবে কিনা ব্যবসা প্রতিষ্ঠান থেকে? ব্যবসা প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা হ্রাস পেয়ে যাবে। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 1,50,000 টাকা, সেখান থেকে যদি 50,000 টাকা কি হয়ে যায়? চলে যায়, আর কত টাকা থাকবে? 1 লক্ষ টাকা। দেখো মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে কি? এটা কি? ব্যয়। এটা কি? ব্যয়। তাহলে ব্যয় দেখো মালিকানা সত্ত্ব কি করতেছে? হ্রাস করতেছে। তার মানে কি? বিপরীত মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে মানে কি? মালিকানা সত্ত্বের বিরোধী কাজ করতেছে, বিপক্ষে কাজ করতেছে। তার মানে কি? এটা বিপরীত মালিকানা সত্ত্ব। এটা কি বিপরীত মালিকানা সত্ত্ব কি বলতে পারি? না, আয়, বিপরীত আয়। এটা কি? আয়ের বিপরীত। এটা কি করে? মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে ফেলে। কি করে ফেলে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে ফেলে। দেখো মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় ক্রেডিট হয়, হ্রাস ফেলে কি হয়? ডেবিট হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে বিপরীত। মালিকানা সত্ত্ব কি করে ফেলতেছে? হ্রাস করে ফেলতেছে। দেখো বলা হচ্ছে যেটা আয়ের বিপরীত। তাহলে আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট হয়। হ্রাস পেলে কি? ডেবিট হয়। এটা মালিকানা সত্ত্ব কি করতেছে? হ্রাস করতেছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? আয় যেহেতু ক্রেডিট হচ্ছে, বৃদ্ধি পেলে আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট। কেন বৃদ্ধি পেলে ডেবিট হবে? যেহেতু আয়ের বিপরীত। তাহলে ক্রেডিটের বিপরীত কি? ডেবিট হয়। তাহলে আমরা বলবো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তো এখন এতটুকুর মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ। এখন বলতে পারো ভাইয়া এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু মনে থাকবে না। আমাকে এক লাইনের মধ্যে একটা এমন কিছু বলেন যেটার মাধ্যমে আমি পুরো কাহিনীটা কি করতে পারবো? মনে রাখতে পারবো। তো তোমাদের জন্য এটা হচ্ছে চুরাই টেকনিক। এটা এটা আমি তোমাদেরকে যেমন বুঝে দিই, তুমি জাস্ট এভাবে মনে রাখবা। মনে রাখলে তুমি এই পুরো কাহিনীটা বুঝতে পারবা। এটা সঠিক না, এটা জাস্ট চুরাই টেকনিক, মনে রাখা একটা কৌশল মাত্র। ঠিক আছে, তুমি একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। ডিরেক্ট মুখস্থ করে ফেলবা কিরকম? ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট। ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট। একদম মুখস্থ করে ফেলবা, মানে তুদা পাখির মতো হয়ে যেতে হবে যে ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট, ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট, ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট। এখন বলতে পারো যে এখানে 4টা আসছে, আর 2টা কোথায়? আর 2টা এখানের মধ্যে আছে, এই 4টার মধ্যে আর 2টা লুকিয়ে আছে। আমাদেরকে কি করতে হবে? এটা বাই করতে হবে। দেখো আমরা যখন উত্তোলন পড়েছিলাম, সরি, আমরা যখন মূলধন পড়েছিলাম, কি পড়েছিলাম? মূলধন। তাহলে আমরা মূলধনটা কি বলছিলাম? এক প্রকার দায়।
যেটা অন্তর্দায় বলে কাউন্ট করেছিলাম। কি দায়? অন্তর্দায়। দেখো দায় যে এখানে আমরা লিখে ফেলছি না একবার, তাহলে মূলধন যদি এক প্রকার দায় হয় তাহলে এই দায় মূলধন এটাও তো এই দায়ের মধ্যে চলে আসে। তার মানে আমাকে এক্সট্রা করে আর লিখতে হচ্ছে। তাহলে যখন মূলধনের কোনো লেনদেন আসবে তখন যাবে কি করবা, এই যে বলবো যে মূলধন এক প্রকার দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে মূলধন কি হবে? বৃদ্ধি পাইলে ক্রেডিট, যখন হ্রাস পাবে দায়, যখন হ্রাস পায় তখন ডেবিট হবে। দায় হ্রাস পাবে যেহেতু ডেবিট, তাহলে মূলধন এক প্রকার দায়, তাহলে মূলধন হ্রাস পেলে কি হবে? ডেবিট হয়ে যাবে। এভাবে মনে রাখবে। তাহলে ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় ক্রেডিট। আয় এই যা দায়ের মধ্যে মূলধনটা কি আছে? চলে আসে। এখন আছে উত্তোলন। উত্তোলন কি হয়? ডেবিট হয়। উত্তোলন কি হয়? উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আমরা যখন বৃদ্ধি পাই এটা মনে রাখবো। আহ হ্রাস হ্রাস পেলে কি করবে? জাস্ট উল্টে উল্টে দিলে হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো উত্তোলন। এখন উত্তোলন জিনিসটা কি? উত্তোলন কি বলছেন যে বিপরীত মালিকানা সত্ত্ব। এটা কি? বিপরীত মালিকানা সত্ত্ব। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? এখানে তো মালিকানা সত্ত্ব বলতে কিছু নেই। যে উত্তোলন মূলধন, মূলধন এটা এক প্রকার দায়, এখানে যেহেতু দায় আছে, ঠিক আছে আমি মেনে নিলাম যে মূলধন এক প্রকার যেহেতু দায়, তাহলে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট ডেবিট এটা মনে রাখতে পারবো। এখন উত্তোলনটা কিভাবে মনে রাখবো? দেখো একটু খেয়াল করে, ব্যয়, উত্তোলন, একটার সাথে একটা সম্পর্ক তেমন নাই। ঠিক আছে? একটার সাথে একটা, এক একটা এক এক রকম। ঠিক আছে? মূলধন এবং উত্তোলন এবং ব্যয় এক একটা এক এক রকম। কিন্তু তাদের কাজ দেখলে কি তোমার একরকম মনে হয় না? দেখো, যখন ব্যয় হয় তখন ব্যবসা থেকে টাকা চলে যায়, যখন উত্তোলন হয় তখনও ব্যবসা থেকে টাকা চলে যায়। দেখো, এটার সম্পর্ক যেমন হবো হোক, কিন্তু কিন্তু কাজ কিন্তু দেখতে একই রকম না। আমরা এই জিনিসটা দিয়ে মনে রাখবো। কি জিনিসটা দিয়ে? দেখো ব্যয় ডেবিট, ব্যয় কি করে? ব্যবসা থেকে টাকা, ব্যয় হলে ব্যবসা থেকে টাকা চলে যায়। উত্তোলনের পর যেহেতু ব্যবসা থেকে টাকা চলে যায়, উত্তোলন ডেবিট। কি বলবা? ব্যয় সম্পদ ডেবিট। এটা তো একদম মুখস্থ করে ফেলছো। তাহলে ব্যয় কি করে? ব্যয় ডেবিট। ব্যয় কি করে? ব্যয়ের ফলে কি হয়? ব্যবসা থেকে টাকা চলে যায়। ঠিক তেমনি উত্তোলন হলে ব্যবসা থেকে টাকা চলে যায়, উত্তোলন ডেবিট। এভাবে মনে রাখতে হবে। তাহলে কি বলবা? ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় ক্রেডিট। আয় তাহলে মূলধন এক প্রকার দায়, এই জন্য কি করবো? মূলধন এক প্রকার দায়, দায় বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে ব্যয়ের ফলে কি হয়? ব্যয় হলে ব্যবসা থেকে টাকা চলে যায়। ঠিক তেমনি উত্তোলনের পরে ব্যবসা থেকে টাকা চলে যায়, যেহেতু উত্তোলন পরে ব্যবসা থেকে টাকা চলে যায়, ব্যয়ের ফলে ব্যবসা থেকে টাকা চলে যায়। ব্যয় বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়ে যাবে। জাস্ট এতটুকুতেই মনে রাখবে। এটা জাস্ট মনে রাখার টেকনিক। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এতে তোমাকে অনেক সাহায্য করবে মনে রাখার জন্য। এবং যদি বৃদ্ধি পেলে তো এটা, হ্রাস পেলে এটা হয়ে যাবে। ব্যয় সময় হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় হ্রাস পেলে ক্রেডিট। এই যে হ্রাস পেলে ক্রেডিট, এটা মুখস্থ করবে না। এটা মুখস্থ করতে গেলে তুমি সবগুলো গুলাই ফেলবা। তোমার যখন ট্রানজাকশন লেনদেন আসবে তখন কি করবো? জাস্ট উল্টিয়ে দিবা। যে ব্যয় সম্পদ ডেবিট বৃদ্ধি পেলে তাহলে হ্রাস পেলে কি হবে? ডেবিট বিপরীত কি ক্রেডিট, তাহলে উল্টে দিলে ক্রেডিট হয়ে যাবে। আমরা এখন কিছু উদাহরণ দেখব। বলা হচ্ছে যে জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলো। 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে? কে? হাসান। এটা মালিক পক্ষ। ঠিক আছে? এখন ব্যবসা প্রতিষ্ঠানে কি আসছে? নগদ অর্থ আসছে 50,000 টাকা। আর মূলধন বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা। মূলধন যেহেতু এক প্রকার দায়, দায় বৃদ্ধি পেলে আমরা পড়লাম কি? মুক্ত করলাম কি দিকে? দায় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে কি করবো? আমরা মূলধন হিসেবে ক্রেডিট করে দেবো। মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। এবার ব্যবসা প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পাইছে? নগদ অর্থ। নগদ অর্থ এক প্রকার কি? সম্পদ। নগদ অর্থ কি? সম্পদ। তাহলে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। এখন ব্যাখ্যাতে কি লিখবো? সংক্ষিপ্ত করে লিখে দিব যে বৃদ্ধি। বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি। মূলধন কি? মূলধন হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে কি? উই বৃদ্ধি। যখন উই বৃদ্ধি পায় তখন কি হয়? ক্রেডিট হয়। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। এখন তুমি বলতে পারো এখানে যে ক্রয় আছে, কি আছে? ক্রয় আছে। ক্রয় দেখার পর বলতে পারবে যে এটা কি? এটা হচ্ছে এক প্রকার ব্যয়, কিন্তু এটা ব্যয় না। আমরা যখন সম্পদ ক্রয় করব তখন সেটা আমরা সম্পদ হিসাবে কাউন্ট করব, ব্যয় হিসেবে কাউন্ট করব না। এখন আসি, কেন আমরা এটাকে সম্পদ হিসাবে কাউন্ট করবো, ব্যয় হিসেবে কাউন্ট না করে? আমি আসবাবপত্র দিয়ে কত 50,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলাম। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি গেছে? নগদ অর্থ গেছে। নগদ অর্থ কত টাকা? 50,000 টাকা। তাহলে কি গেছে? নগদ গেছে।
এই যে নগদ, এটা কি? নগদ এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পদ। অন্যদিকে আমি নিচ্ছি কি, এই যে আসবাবপত্র ক্রয় করতেছি, আসবাবপত্র কি, আসবাবপত্র ব্যবসায়ীর জন্য একটা সম্পদ। তার মানে আমি একটা সম্পদ দিয়ে অন্য একটা সম্পদ নিচ্ছি, যে এটা এমন ভাবে মনে রাখবে, জাস্ট আমি এক্সচেঞ্জ করতেছি, আমি জাস্ট একটা দিয়ে একটা সম্পদ দিয়ে অন্য একটা সম্পদ নিচ্ছি, এখানে কোনো ধরনের ব্যয় হয় নাই। এটা কি, একটা সম্পদ গেছে অন্য একটা সম্পদ আসছে। তাহলে কি সম্পদ আসছে? আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। তাইলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। কেন ডেবিট? ব্যয় সম্পদ ডেবিট, বৃদ্ধি পাইলে আসবাবপত্র যেহেতু সম্পদ, সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, লাইন ডেবিট কত টাকা? 50,000 টাকা। তাহলে কি বলবো এদিকে? আহ বৃদ্ধি। অন্যদিকে আসবাবপত্র বৃদ্ধি ডেবিট, এবং কি বৃদ্ধি পাইছে? নগদ অর্থ। নগদ অর্থ কি? সম্পদ। সম্পদ যদি, সরি, কি হ্রাস পাইছে? নগদ অর্থ। নগদ অর্থ কি? সম্পদ। সম্পদ হ্রাস পাইলে কি? সম্পদ বৃদ্ধি পাইলে যদি ডেবিট হয়, সম্পদ হ্রাস পাইলে কি হবে? জাস্ট উল্টে দিবা, কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। তাহলে কি হয়ে যাবে দিকে? হ্রাস, অর্থাৎ অ্যাসেট হ্রাস। এই যে দেখো, বলছেন যে একটা এক পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ ক্রেডিট হবে, এবং উভয় পক্ষের টাকা কি হবে? সমান হবে। এই যে দেখো, ডেবিটও 50,000 টাকা, ক্রেডিটও 50,000 টাকা। আসবাবপত্র ডেবিটও 50,000 টাকা, নগদ ক্রেডিটও 50,000 টাকা। উভয় পক্ষের টাকা কি হবে? সমান হবে। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 6,000 টাকা। মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, অর্থাৎ তোমার একটা ব্যবসা আছে, এখানে একজন কর্মচারী একশো, এবং কর্মচারীকে প্রতি মাসে 6,000 টাকা করে বেতন দিতে হয়। এটা তোমার জন্য একটা কি? এটা কি আয় নাকি ব্যয়? হ্যাঁ, এটা হচ্ছে ব্যয়। তোমার জন্য একটা কি? খরচ। তাহলে ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে, মনে পড়ছিলাম আমরা। তাহলে ব্যয় কি? বেতন। বেতন হিসাব ডেবিট 6,000 টাকা। এটা কি? এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি। ব্যয় কি করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব হ্রাস। তাহলে এখান থেকে আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ অর্থ যে 6,000 টাকা দিছি, 6,000 টাকা কত টাকা? নগদ অর্থ 6,000 টাকা দিছি না? নগদ অর্থ আমার জন্য সম্পদ। সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, যদি হ্রাস পায় কি বললাম? ক্রেডিট। কেন ক্রেডিট? জাস্ট উল্টে যাবে। নগদান হিসাব এটা কি? সম্পদ হ্রাস। এরপর পণ্য ক্রয় 20,000 টাকা। হিসাব বিজ্ঞান করতে গেলে একটা জিনিস মনে রাখবা, পণ্য, মাল, চেক। পণ্য, মাল, চেক, এই তিন নামে কখনোই কখনোই হিসাব হয় না। কয় নামে? তিন নামে। কি কি? পণ্য, মাল, চেক। এদিকে একটু লিখে রাখি আমি। পণ্য, মাল, চেক, এই তিন নামে কি হয় না? হিসাব হয় না। তাহলে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে এটা আমরা কিভাবে কাউন্ট করবো? ক্রয় হিসেবে কাউন্ট করবো। আমি যখন কোনো কিছু ক্রয় করি, মানে সম্পদ, উইদাউট সম্পদ কোনো কিছু যখন ক্রয় করি, সেটা আমার জন্য ব্যয় হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি? ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 20,000 টাকা। তাহলে এদিকে ব্যাখ্যা কি লিখে দিবা? মালিকানা সত্ত্ব হ্রাস। ব্যয়ের ফলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস হয়। কেন মালিকানা সত্ত্ব হ্রাস হয়? ব্যবসা থেকে টাকা চলে যায়, এর জন্য মালিকানা সত্ত্ব হ্রাস হয়। এরপর ক্রয় করার ফলে কি হয়ে গেছে? ব্যবসা থেকে টাকা চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। তাহলে কি লিখবো? নগদান হিসাব। নগদান এটা কি আমার জন্য? ব্যবসার জন্য সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় ক্রেডিট, ডেবিট। যদি হ্রাস পায় উল্টে যাবে, কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। 20,000 টাকা। এদিকে লিখে দিবে কি? আহ এ
হ্রাস, মানে অ্যাসেট হ্রাস। ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। এটা কিরকম, কে দিল এবং কিভাবে দিল, কেন দিল? মনে করো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে একদিন কি হলো, বেশ বেচা কিনা হলো এবং অনেক টাকায় কি হলো, ব্যবসা প্রতিষ্ঠানে আসলো। এখন এত টাকা ব্যবসা প্রতিষ্ঠানে রাখা বা ক্যাশে রাখা অনিরাপদ, তাই কি করলা, তুমি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি করলা, টাকাটা, কিছু টাকা জমা রাখলাম। কত টাকা, মনে করো 25,000 টাকা জমা রাখলাম। তাহলে কি হলো, ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা, নগদ টাকা কমে গেছে, অন্যদিকে ব্যাংকের টাকা বেড়ে গেছে। ঠিক আছে, তোমার জন্য ব্যবসাও সম্পদ, ব্যাংকও সম্পদ, ব্যবসাও সম্পদ, ব্যাংকও সম্পদ। কেন? এগুলো ব্যবহার করে তুমি ব্যবসা প্রতিষ্ঠান চালাও, মুনাফা অর্জন করো। তাহলে কি, ব্যাংক সম্পদ বৃদ্ধি, নগদ সম্পদ হ্রাস। ব্যাংক হিসাব ডেবিট 25,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। পণ্য বিক্রি করা হলো 18,000 টাকা। এই যে বললাম, পণ্য, মাল, চেক, এই তিন নামে কি হয় না, কখনো হিসাব হয় না। তাহলে পণ্য বিক্রি করা হলো, পণ্য বিক্রি করা হলে ব্যবসায় কি হয়, আয় হয়। কি হয়, আয় হয়। আয় বৃদ্ধি পাইলে কি হয়, আয় বৃদ্ধি পাইলে কি হয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। কেন? আয় দায় ক্রেডিট, ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় ক্রেডিট। ঠিক আছে, তাই আয় বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 18,000 টাকা। এখন ডেবিট কি হবে, বিক্রয় করার ফলে আয় হয়েছে, আয়ের ফলে কি হয়েছে, এই 18,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে না, আসছে। তাহলে কি বৃদ্ধি পাইছে, নগদ অর্থ বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে, নগদ অর্থ বৃদ্ধি পাইছে। নগদ একটা এক প্রকার কি, সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে, ডেবিট হবে। সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়ে যাবে, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে। কত টাকা, 18,000 টাকা। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। তুমি এমন একটা প্রোডাক্ট কি করছো, উৎপাদন করছো, যেটা কি করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। এই জন্য কি করলো, তুমি বিজ্ঞাপন করলা। এটা তোমার জন্য, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক প্রকার কি, খরচ। এটা এক প্রকার কি, খরচ। তাহলে কি, ব্যয় সম্পদ ডেবিট, আয় দেয় ক্রেডিট। এখন যে খরচ, এটা প্রদান করছে চেকের মাধ্যমে। এই যে ওইদিকে বললাম যে পণ্য, মাল, চেক, পণ্য, মাল, চেক, এই তিন নামে কি হয় না, কখনোই হিসাব হয় না। এখন আমরা এটা কিভাবে কাউন্ট করব, কিসের মাধ্যমে কাউন্ট করব? দেখো, চেক, এটা কার সাথে সম্পর্ক বেশি, নগদের সাথে নাকি ব্যাংকের সাথে? অবভিয়াসলি ব্যাংকের সাথে সম্পর্ক বেশি। যখন আমরা চেকের লেনদেন দেখবো, তখন আমি এটা কি করবো, ব্যাংক হিসাবে কাউন্ট করব। তাহলে ব্যয় সম্পদ যেহেতু ডেবিট, তাহলে ব্যয় কি, বিজ্ঞাপন, বিজ্ঞাপন খরচ। ডেবিট 7,000 টাকা। এরপরে কি হয়েছে, ব্যাংক থেকে টাকা হ্রাস পেয়েছে। ব্যাংক এক প্রকার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, যদি হ্রাস পায় কি হয়ে যাবে, উল্টে যাবে, ক্রেডিট হয়ে যাবে। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন সবসময়, যদি কমিশন পাও, তাহলে সেটা কি তোমার জন্য আয়। এটা কি, আয়। এটা সবসময় মনে রাখবো, যদি তুমি কমিশন পাও সেটা তোমার জন্য আয়, যদি তুমি কমিশন দাও তাহলে সেটা তোমার জন্য ব্যয়। তাহলে কমিশন পাও, এটার জন্য আয়। এটা পরে কি, যে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসছে কত টাকা, 3,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট। কেন নগদান হিসাব ডেবিট, নগদান এক প্রকার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে, ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে কি, ডেবিট হয়। তাই নগদ বৃদ্ধি হয়ে, যেহেতু এটা সম্পদ, এটা ডেবিট। নগদান হিসাব ডেবিট 3,000 টাকা। প্রাপ্ত কমিশন, আয়ের নাম কি, প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন হচ্ছে ক্রেডিট। কেন ক্রেডিট, এটা আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে দেখে ব্যাখ্যা লিখে দিবা, অ্যাসেট বৃদ্ধি বা বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি অথবা ওই বৃদ্ধি। ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1,200 টাকা, 1,200 টাকা।
এটা তোমার জন্য এক প্রকার আয়। কিরকম আয়? মনে করো তোমার 10 লক্ষ টাকা আছে, এই টাকাটা তুমি ব্যাংকে রাখলা, ডিপোজিট করে রাখলা, ঠিক আছে? এখন ব্যাংক সেই টাকা ব্যবহার করে সে মুনাফা অর্জন করবে এবং তোমাকে এই টাকার কিছু অংশ কি দেবে? মুনাফা দেবে। এটা তোমার জন্য কি? এটা তোমার জন্য হচ্ছে আয়। তুমি যখন সুদ পাবে, তুমি তার মানে তুমি টাকা রাখছিলে, সেখান থেকে একটা প্রফিট দিচ্ছে তোমাকে, এটা কি বলে? সুদ। এটা তুমি যখন পাচ্ছ, এটা তোমার জন্য আয়। কারণ কেন? তুমি ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল, তুমি সুদ পাইছো যে, তুমি সুদ দাও নাই। যখন তুমি দিবা, এটা তোমাকে বলা হয়, এটা এটা বলা হবে তোমার জন্য ব্যয়। যখন তুমি পাইছো, তার মানে তুমি টাকা রাখছিলা, এটা তোমার জন্য আয়। তুমি কখন দিবা? যদিও ব্যাংক থেকে যখন লোন নাও, তখন তুমি ব্যবসায়ী সুদ দিবা। তখন এটা তো, তখন তোমার জন্য কি হবে? এটা তখন তোমার জন্য খরচ হবে। যেহেতু তুমি ব্যাংকে টাকা রাখছো এবং সেখান থেকে একটা প্রফিট পাইছো, যেটাকে আমরা সুদ বলে থাকি, এখন প্রাপ্ত সুদ বলে থাকি, এটা তোমার জন্য আয়। তাহলে যেহেতু আয়, প্রাপ্ত সুদ, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে প্রাপ্ত সুদ কত টাকা? 1200 টাকা। এখন ডেবিট কি হবে? আমার তো ডেবিট ক্রেডিট সমান করতে হবে টাকার পরিমাণ। এখন সুদ পাইছি, এটা আমি নগদে লিখবো নাকি ব্যাংকে লিখবো? আমি যখন সুদ পাই, তখন আমাকে ব্যাংক 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 আমাকে ডাকবে, ডাকবে না। মনে করো তুমি রহিম, তুমি টাকা রাখছো, তোমাকে সুদ দিছে। ব্যাংক তোমাকে এমন করবে না যে তোমাকে রহিম বলে তোমাকে ডেকে সেখানে তোমার হাতে 1200 টাকা ধরাই দিবে, এরকম করবে না। ব্যাংক কি করবে? তোমার একটা অ্যাকাউন্ট আছে না ওই ব্যাংকে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাংক তোমার অ্যাকাউন্টে যে সুদের পরিমাণ 1200 টাকা, এটা তোমার অ্যাকাউন্টে কি দেবে? ট্রান্সফার করে দেবে, তোমাকে হাতে হাতে দেবে না। তার মানে কোথায় বৃদ্ধি পাচ্ছে? তোমার অ্যাকাউন্টে বৃদ্ধি পাচ্ছে। তোমার অ্যাকাউন্ট কি কোথায়? ব্যাংকে। তাহলে কোথায় বৃদ্ধি পাচ্ছে? আলটিমেটলি আলটিমেটলি ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে। কোথায় বৃদ্ধি পাচ্ছে? ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 1200 টাকা। এরপর আসি, ধারে পণ্য বিক্রি করা হলো 15,000 টাকা। ধারে পণ্য বিক্রি, প্রথম আসি পণ্য বিক্রি। পণ্য বিক্রিটা আমার জন্য আয়। তাহলে এটা বৃদ্ধি পেলে, পণ্য বিক্রি যখন আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে আমি পণ্য বিক্রিটা ক্রেডিট করে দিব আগে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। কিন্তু এখানে তো আমি পণ্যটা বাকিতে বিক্রি করছি যে, তার মানে কি নগদ অর্থ কি পাই নাই? নগদ টাকা পাই নাই, ব্যবসায় নগদ টাকা আসে নাই। তাহলে কি আসছে? কি বৃদ্ধি পাইছে? আমি ডেবিট কি করব? যেহেতু আমাকে ডেবিট ক্রেডিট সমান করতে হবে, তাই না? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু পণ্যটা আমি বাকিতে বিক্রি করছি, তার মানে এইটা আমি টাকাটা যাকে বিক্রি করছি তার থেকে আমি টাকাটা পাবো ভবিষ্যতে। আমি কোনো কিছু যখন ভবিষ্যতে পাবো, সেটা আমার জন্য হবে সম্পদ। এটা আমার জন্য কি? এটা আমার জন্য হবে সম্পদ। এটাকে আমরা বলবো প্রাপ্য হিসাব। প্রাপ্য, এই যে দেখো, প্রাপ্য, প্রাপ্য এবং আরেকটা শব্দ আছে প্রাপ্ত। প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি, প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি। আর প্রাপ্য মানে এটা আমি ভবিষ্যতে পাবো। মনে করো প্রাপ্য টাকা, প্রাপ্য টাকা মানে আমি ভবিষ্যতে পাবো, এটা আমার জন্য সম্পদ। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ মানে আমি সুদ পেয়ে গেছি, কমিশন পেয়ে গেছি, এটা আমার জন্য আয়। এটা কি? এটা হচ্ছে আমার জন্য আয়। কিন্তু প্রাপ্য যখন যখন বলবো সেটা আমি ভবিষ্যতে টাকা পাবো, এটা আমার জন্য সম্পদ। তাহলে কি বৃদ্ধি পাবে? সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। প্রাপ্য হিসাব কি? সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 15,000 টাকা। ইফানের কাছ থেকে পণ্য ক্রয় 6,000 টাকা। এরকম কিছু কনফিউশন লেনদেন দিয়ে থাকে, যেগুলো আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে। এটা কি করবো আমরা? এটা আমি বুঝতেছি না যে এখানে নগদ উল্লেখ নাই, বাকিতে উল্লেখ নাই। এটা আমি নগদে কাউন্ট করবো নাকি বাকিতে কাউন্ট করবো? ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে আমি যে যে এখানে তো লেখা আছে এরকম, কোথায় লেখা আছে পণ্য ক্রয়,
পণ্য ক্রয় বিষয় টাকা নগদ লেখা নাই, বাকি তো লেখা নেই, এটা আমরা নগদ হিসেবে কাউন্ট করছি, কিন্তু এটা আমরা কি করে ফেলবো, নগদ হিসেবে কাউন্ট করে ফেলবো। এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল, কারণ এই লেনদেনটা আলটিমেটলি বাকিতে হয়েছে। কিভাবে বাকিতে হয়েছে? একটা কথা সবসময় মনে রাখবা, ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, যদি ব্যক্তি, এই যে ইরফান ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, তাহলে কি বললাম, ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে তাহলে লেনদেনটি নগদে, যদি নগদ উল্লেখ না থাকে লেনদেনটি বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। কি বললাম? যদি ব্যক্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে তাহলে লেনদেনটি নগদ হয়েছে বলে মনে করতে হবে। যদি নগদ উল্লেখ না থাকে তাহলে কি করতে হবে, লেনদেনটি বাকিতে হয়েছে বলে কি করতে হবে, মনে করতে হবে। তার মানে এই যে দেখো, ইভানের কাছ থেকে পণ্য ক্রয় 6,000 টাকা, এটা কি হয়েছে, ক্রয় বা বিক্রয় একটা লেনদেন। এখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিনা? হ্যাঁ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ইরফানের নাম উল্লেখ আছে। যদি ইরফানের নাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে তাহলে লেনদেনটি নগদ হয়েছে বলে মনে করতে হবে। যদি কিছু উল্লেখ না থাকে, অর্থাৎ নগদ উল্লেখ না থাকে, তাহলে কি করতে হবে, বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। এখানে বাকিতে লেখা নাই, বাকিতে লেখা না থাকলেও কি করতে হবে, যেহেতু নগদ উল্লেখ নাই তাহলে এটা কি করতে হবে, বাকিতে হয়েছে বলে কি করতে হবে, মনে করতে হবে। তাহলে আমরা কি করবো, এটা লেনদেনটি বাকিতে হয়েছে ধরে নিয়ে জাবেদা করবো, সরি ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। ইরফানের কাছ থেকে পণ্য করে, তাহলে কি হবে, ক্রয় হিসাব কি হবে, ডেবিট 6,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 6,000 টাকা। এখন ক্রেডিট কি হবে, এই যে বাকিতে যেহেতু পণ্য ক্রয় করছি, আমাকে ভবিষ্যতে টাকাটা দিয়ে ফেলতে হবে। কি করতে হবে, ভবিষ্যতে টাকাটা দিয়ে ফেলতে হবে। এটাকে বলা হয় প্রদেয় হিসাব। কি বলা হয়, প্রদেয় হিসাব। এখন প্রদেয় এবং প্রদত্ত দুইটা শব্দ। প্রদেয় এবং প্রদত্ত মানে কি? প্রদেয় মানে আমি ভবিষ্যতে দিয়ে ফেলবো, ভবিষ্যতে দিব, এটা আমার জন্য দায়ী। কিন্তু প্রদত্ত, মনে করো প্রদত্ত সুদ, ঠিক আছে, প্রদত্ত বার্তা, এই যে প্রদত্ত সুদ, প্রদত্ত বার্তা, এগুলো আমি কি বলবো, দিয়ে ফেলছি। প্রদত্ত সুদ মানে আমি সুদটা দিয়ে ফেলছি, এটা আমার জন্য ব্যয়। কিন্তু প্রদেয় যখন হবে তখন আমি ভবিষ্যতে দিব, এটা আমার জন্য দায়ী। তাহলে কি বৃদ্ধি পাইছে, আমি যে পণ্য ক্রয় করছি না, কৃষি ক্রয় করছি, বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়, দায় বৃদ্ধি পায়। তাহলে কি লিখবো, প্রদেয় হিসাব। এখন বলছিলাম আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে তাহলে কি হবে, ক্রেডিট হবে। এবার আসি, ব্যবসায়ী প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 8,000 টাকা। এখন আমরা যখন উত্তোলন দেখি, আমরা মনে করি যে কি, নর্মালি মনে করি যে মালিক উত্তোলন করছে, কিন্তু না। এই যে প্রথমে কি বলছিলাম, প্রথমে বলছিলাম যে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে একদিন কি হয়েছে, বেশি প্রফিট হয়েছে, অর্থাৎ বেশি বিক্রি হয়েছে, এর ফলে কি, ক্যাশ বেড়ে গেছে। এখন এত টাকা ক্যাশ রাখা অনিরাপদ, তাই তুমি কিছু টাকা কি করলা, ব্যাংকে রাখলা। তখন কি হয়েছে, নগদ থেকে কমে গেছে, ব্যাংকের বৃদ্ধি পেয়েছে। এখন তোমার ক্যাশ কমে গেছে, তোমার ক্যাশ দরকার ব্যবসা প্রতিষ্ঠানে। কি করলা, ওই যে ব্যাংক থেকে টাকা রাখলা না, ওখান থেকে 8,000 টাকা তোলা আনলা ক্যাশের জন্য। এখন কি এটা মালিক উত্তোলন করছে? না, এটা জাস্ট স্থান পরিবর্তন হয়েছে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানে আছে, কিন্তু তোমার স্থানটা পরিবর্তন হয়েছে। কিরকম হয়েছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে, নগদে টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ সম্পদ ডেবিট, 8,000 টাকা কোথা থেকে কমছে, ব্যাংক থেকে। ব্যাংক কি সম্পদ, তাহলে সম্পদ যদি বৃদ্ধি পারে ডেবিট হয়, হ্রাস পেয়ে উল্টে যাবে, কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে।
পণ্য ক্রয় করা হলো 2 লক্ষ টাকা, যার 50% অর্থাৎ অর্ধেক নগদে এবং অর্ধেক চেকে। এই যে বলছিলাম পণ্য মাল চেক এ তিন নামে কখনো হিসাব করি না, চেকের সাথে কার সম্পর্ক বেশি, ব্যাংকের সম্পর্ক বেশি, তাই এটা আমরা কি করব, ব্যাংক হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো পণ্য ক্রয়টা আমার জন্য ব্যয়, ক্রয় হিসাব কি করব, ডেবিট। কেন ক্রয় হিসাব ডেবিট, ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, তাই 2 লক্ষ টাকা। এখন আমার কাছ থেকে দুইভাবে টাকা গেছে, কিভাবে, কয়ভাবে, দুইভাবে। একটা হচ্ছে নগদের মাধ্যমে, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক সম্পদ ক্রেডিট করবো একবার, আবার নগদ সম্পদ ক্রেডিট করব। নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 50% মানে 2 লক্ষ টাকা, 50% মানে 2 লক্ষ টাকা অর্ধেক, 2 লক্ষ টাকা অর্ধেক হচ্ছে 1 লক্ষ টাকা। দেখো এখন কি ডেবিট আর ক্রেডিট সমান হয়েছে, হয় নাই, কত টাকা বেশ কম, 1 লক্ষ টাকা বেশ কম। তাহলে আমরা তো এখনো ডেবিট ক্রেডিট নির্ণয় করে শেষ করি নাই। আর 50% কিসের মাধ্যমে দিছে, চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে দিলে আমরা কিসে হিসেবে কাউন্ট করব, ব্যাংকের হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট, কেন ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকা আসবে যে কত টাকা, 50%, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা 50% কত, 1 লক্ষ টাকা। তাহলে দেখো ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল, ডেবিট ক্রেডিট কি হয়ে গেল, সমান হয়ে গেল। এরপর আসি পণ্য বিক্রয় 3 লক্ষ টাকায়, যার অর্ধেক নগদে অর্ধেক বাকিতে। প্রথমে দেখি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়টা আমার জন্য আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে বিক্রয় হিসাব $3 লক্ষ। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে ডেবিট করতে হবে। ডেবিটে কত টাকা আনতে হবে, 3 লক্ষ টাকা আনতে হবে। কিভাবে আনবো, এই যে আমি যে বিক্রি করছি 3 লক্ষ টাকার পণ্য, সেখানের মধ্যে আমি অর্ধেক, অর্ধেক মানে কত, 1,50,000 টাকা নগদে পাইছি, আর অর্ধেক বাকি দিই। দুটো আমার জন্য সম্পদ, যখন আমি ভবিষ্যতে কারো কাছ থেকে পাবো সেটা আমার জন্য সম্পদ, এটাকে আমরা কি বলি, প্রাপ্য হিসাব বলি। তাহলে নগদে পাইছি 50,000 টাকা, 1,50,000 টাকা, নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা। আবার প্রাপ্য হিসাব ডেবিট 1,50,000 টাকা। এই যে দেখো ডেবিট 1,50,000, 1,50,000, টোটাল 3 লক্ষ টাকা। আর ক্রেডিট কত টাকা আসছে, ক্রেডিট আসছে হচ্ছে 3 লক্ষ টাকা। তার মানে কি, দেখো ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল, টাকার পরিমাণও কি হয়ে গেল, সমান হয়ে গেল। এরপর আসি 5% বার্তায় পণ্য ক্রয় 1 লক্ষ টাকা। এটাকে বলা হয় কারবারি বার্তা, এটাকে আবার বলা হয় ব্যবসায়িক বার্তা, এটাকে আবার বলা হয় বিক্রয় বার্তা। এটা সবসময় মূল টাকাতে কি যায়, বাদ যায়। এই যে কারবারি বার্তার পার্সেন্ট, এটা সবসময় কি যায়, মূল টাকা থেকে বাদ যায়। কেন বাদ যায়, এটা আমি লেনদেনের যে ক্লাস, ওটাতে আমি বিস্তরভাবে আলোচনা করছি, তোমরা এটা গিয়ে দেখে নাও। তাহলে এটা কি করবো আমরা, এই যে 5% বার্তা, 1 লক্ষ টাকা মূল টাকা এখান থেকে বাদ করে দিব। 5% কত টাকা দাঁড়ায়, এটার জন্য আমরা প্রথমে মূল টাকাকে উপরে লিখবো, উপরে লিখে সেখানে নিচ দিয়ে 1 লক্ষ টাকা 100 টাকা দিয়ে 100 দিয়ে ভাগ করে ফেলবো। মূল টাকা কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে, পাশে 5 দিয়ে গুণ করে দিব। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে যদি 100 দিয়ে গুণ ভাগ করি, তাহলে দাঁড়ায় 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে দাঁড়ায় 5,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকার 5% কত, 5,000 টাকা। 5% কত, 5,000 টাকা। 5,000 টাকা এটা হচ্ছে বাদটা, এটা মূল টাকা থেকে বাদ দিব। 1 লক্ষ টাকা থেকে যদি আমি 5,000 টাকা বাদ দিই, তাহলে দাঁড়ায় 95,000 টাকা। আলটিমেটলি লেনদেন হয়েছে এখানে কত টাকার, 95,000 টাকা। এখানে 1 লক্ষ টাকা কি হয় নাই, লেনদেন হয় নাই। কেন লেনদেন হয় নাই 1 লক্ষ টাকার, কেন 95,000 টাকা লেনদেন হয়েছে, এটা আমি লেনদেনে সুন্দর করে আলোচনা করছি, তোমরা গিয়ে দেখে নিবে। তাহলে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট 95,000 টাকা। আমার কাছ থেকে কি গেছে, নগদ অর্থ গেছে। নগদ সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট হয়। নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 95,000 টাকা।
সো এখানে 15টা উদাহরণ দেওয়া হয়েছে। এরপর দেখি তোমাদেরকে এরকম কতগুলো লেনদেন দিয়ে বলতে পারে যে এগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা কারণ সহ। তাহলে কি লিখবে, লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমি এখানে তোমাদেরকে 3টা দেখা দিচ্ছি, বাকিগুলো একই নিয়মে। আমি যেহেতু তোমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখিয়ে দিয়েছি, এখন তোমরা জাস্ট এখানে গিয়ে বসাই দিবা। কিভাবে বসাই দিবা এটা আমি 3টা দেখা দিচ্ছি। প্রথমে দেখি পণ্য ক্রয় করা হলো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, যার 50% নগদ, 50% বাকি চেকে, ঠিক আছে। ক্রমিক নম্বর দিব, ক্রমিক নম্বর এখানে কত আছে, 13। তাহলে ক্রয় হিসাব ডেবিট 2 লক্ষ টাকা, ক্রয় হিসাব ডেবিট টাকার দিকে এটা লিখবো 2 লক্ষ টাকা। এরপর নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। এখন আমরা কি করবো, এটা কারণ সমূহ লিখবো, কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে। 2 লক্ষ টাকা এটা ডেবিট হয়েছে কারণ কি, মালিকানা সত্ত্ব হ্রাস, ওই হ্রাস। আবার নগদ টাকা সম্পদ এটা ক্রেডিট হয়েছে অর্থাৎ হ্রাস পাইছে, তাহলে কি অ্যাসেট হ্রাস। অন্যদিকে ব্যাংক এটা কি সম্পদ, এটা হ্রাস পাইছে না, ক্রেডিট যেহেতু কি হ্রাস পাইছে, ব্যাংক এটা কি সম্পদ হ্রাস। এভাবে কি করবা, কারণগুলো সংক্ষেপে লিখে দিবা। পণ্য বিক্রয় 3 লক্ষ টাকা, যারা অর্ধেক নগদে অর্ধেক বাকিতে। আচ্ছা, নগদান হিসাব 1,50,000, প্রাপ্য হিসাব ডেবিট 1,50,000, বিক্রয় হিসাব ক্রেডিট 3 লক্ষ টাকা। তাহলে 14 নম্বর ক্রমিক নম্বর, নগদান হিসাব 1,50,000, প্রাপ্য হিসাব 1,50,000, বিক্রয় হিসাব 3 লক্ষ টাকা। এখানে কারণ কি লিখবো, প্রথমে নগদ সম্পদ বৃদ্ধি, তারপর প্রাপ্য হিসাব এটাও সম্পদ, এটাও বৃদ্ধি। এরপর বিক্রয় হিসাব এটা কি, বিক্রয় হিসাব এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। বিক্রয়টা আয়, আয় কি করে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ওই বৃদ্ধি। 5% বাটে পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট 95,000, নগদান হিসাব ক্রেডিট 95,000। ক্রয় হিসাব ডেবিট 95,000, নগদান হিসাব ক্রেডিট 95,000। তাহলে কি, ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্ব হ্রাস, তাই ডেবিট। অন্যদিকে নগদান হিসাব কি, সম্পদ হ্রাস। তো এভাবে কি করবা, ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেলবা। এবার আসি দুতরফা দাখিলা পদ্ধতির রক্ষিত হিসাবের বই। প্রথমে কি হয়, লেনদেন, লেনদেন থেকে এটা লেনদেন থেকে কি করি, ডেবিট ক্রেডিট নির্ণয় করি। দেন এটা কি করি আমরা, জাবেদায় লিপিবদ্ধ করি। জাবেদার পর এটা আমরা কোথায় নিয়ে যাই, খতিয়ানে নিয়ে যাই। তাহলে জাবেদা এটা কি, জাবেদা এটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই বা প্রাথমিক হিসাবের বই। জাবেদা কি, হিসাবের প্রাথমিক বই, একদম মুখস্থ করে ফেলতে হবে, জাবেদা হিসাবের প্রাথমিক বই। এরপর আসি খতিয়ান, জাবেদা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়, খতিয়ান। খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, কি বই, খতিয়ান হিসাবের পাকা বই। প্রথমে কি, দুতরফা দাখিলা পদ্ধতি, প্রথমে জাবেদার বই লিপিবদ্ধ করা হয়, জাবেদা থেকে কোথায় হয়, খতিয়ানে। জাবেদা হচ্ছে প্রাথমিক বই, খতিয়ান হচ্ছে কি, পাকা বই। এরপর আসি হিসাব চক্র। হিসাব চক্রর এটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। শুধু শব্দগুলো মুখস্থ করলে হবে না, কোনটার পরে কোনটা, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তোমাকে বলতে পারে যে
সেই হিসাব চক্রে জাবেদা ভুক্তকরণের পরের কাজ কি? তখন তোমাকে বলতে হবে যে খতিয়ানের স্থানান্তর। তুমি যদি রেওয়া মিল প্রস্তুতকরণ বলে দাও তাহলে ভুল হয়ে যাবে। এজন্য কোনটার পরে কোন কাজের পরে কোন কাজ, এটা তোমাকে কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি প্রথমে লেনদেন শনাক্ত করতে হবে, দেন লেনদেন বিশ্লেষণ করতে হবে, লেনদেন বিশ্লেষণ করার পর জাবেদাভুক্ত করতে হবে, এরপর খতিয়ান স্থানান্তর করতে হবে, খতিয়ান থেকে আবার রেওয়া মিল প্রস্তুত করতে হবে, রেওয়া মিল থেকে কি করতে হবে? সমন্বয় দাখিলা করতে হবে, সমন্বয় দাখিলা থেকে কি করতে হবে? কার্যপত্র প্রস্তুত করতে হবে, এরপর আর্থিক বিবরণী করতে হবে, দেন সমাপন দাখিল করতে হবে, এরপর গিয়ে আবার কি হবে? হিসাব পরবর্তী রেওয়া মিল, আবার লেনদেন থেকে শুরু হবে এভাবে। সো কি করতে হবে তোমাকে? এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আমাদের অধ্যায়ের নাম যদিও দুতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু এখানে একতরফা দাখিলা পদ্ধতিও কি অন্তর্ভুক্ত। একতরফা দাখিলা পদ্ধতি কি? যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম, সেই সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রক্ষণ করা হয়। একদম ছোট, এখানে কি করা হয় না? একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়? একতরফা দাখিলা পদ্ধতি কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি? এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তোমাকে প্রশ্ন আসতে পারে, এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব রাখা হলেও আয় ও ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। সম্পদ দায় হিসাব রাখা হলেও কি হয় না? কোথায় দেওয়া হয় না? আয় এবং ব্যয় কি হয় না? কোনো ধরনের হিসাব করার গুরুত্ব দেওয়া হয় না। একতরফা দাখিলা পদ্ধতির জন্য 3টে সূত্র আছে, এগুলো মুখস্থ করলে তুমি একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্ক, এগুলো সবসময় কি সবগুলো কি করতে পারবে? সলভ করতে পারবে। প্রথমে কি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, লাভ ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আসি দুটো শব্দ এখানে, প্রারম্ভিক সমাপনী জিনিসটা কি? যদি আমি একটা দিনের হিসাব করি, দিনের শুরু হচ্ছে প্রারম্ভিক, দিনের শেষ হচ্ছে সমাপনী। যদি একটা আমি বছরের হিসাব করি, বছরের শুরুর দিন হচ্ছে কি? প্রারম্ভিক, বছরের শেষ হচ্ছে কি? সমাপনী। যদি একটা মাসের হিসাব করি, মাসের শুরুর দিন হচ্ছে প্রারম্ভিক, মাসের শেষ হচ্ছে কি? সমাপনী। ঠিক আছে? অতিরিক্ত মূলধন কি? মনে করো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা যখন শুরু করে তখন একটা মূলধন দেয়, মনে করো 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। মূলধন ছাড়া তো ব্যবসা শুরু করা সম্ভব না। তাহলে যেটা মূলধন প্রথমে দেয় সেটা হচ্ছে মূলধন। কিন্তু কিছুদিন পর অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ ব্যবসায়ী মাঝামাঝি সময়ে যদি আবার অতিরিক্ত কোনো ধরনের মূলধন আনে, আবার যদি কোনো ধরনের মূলধন বিনিয়োগ করে মালিক, তখন এটাকে আমরা অতিরিক্ত মূলধন হিসেবে কাউন্ট করব। আর উত্তোলন করার প্রকার, উত্তোলন হচ্ছে 4 প্রকার: পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলো কেন উত্তোলন, এটা আমি লেনদেনে সুন্দর করে আলোচনা করেছি, তোমরা দেখে নিবে। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। বলা হচ্ছে যে জনাব শাহির একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তথ্য তার হিসাবের বই থেকে সংগ্রহ করা হলো। এই যে 1 তারিখ 1 মাস 2025 মানে বছরের শুরু, 31 তারিখ 12 মাস 2025 মানে বছরের শেষ। তার মানে বছরের শুরু কি বললাম? প্রারম্ভিক, বছরের শেষ মানে সমাপনী। তাহলে সমাপনী প্রারম্ভিক মোট সম্পদ 1,20,000 টাকা, প্রারম্ভিক মোট দায় সরি, প্রারম্ভিক মোট সম্পদ 1,20,000 টাকা, সমাপনী মোট সম্পদ 1,50,000 টাকা। তাহলে প্রারম্ভিক মোট দায় 35,000 টাকা, সমাপনী মোট দায় 55,000 টাকা। 2025 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা, মালিকের মোট উত্তোলন 23,000 টাকা। নিম্নোক্ত কি করো? লাভ ক্ষতি নির্ণয় করো। প্রথমে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমার কি লাগবে? প্রারম্ভিক প্রারম্ভিক কি কি লাগবে? এই যে সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। তাহলে অতিরিক্ত মূলধন আর উত্তোলন সুন্দর করে দেওয়া আছে, কিন্তু সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন স্পেসিফিক্যালি দেওয়া নাই। এগুলো আমাকে প্রথমে কি করব? বাহির করব। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ, আমি সংখ্যাকে লিখি, মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ কত? 1,20,000 টাকা। প্রারম্ভিক মোট সম্পদ তাহলে 1,20,000 টাকা। তাহলে প্রারম্ভিক মোট দায় কত? এই যে প্রারম্ভিক মোট দায় 35,000 টাকা। 1,20,000 টাকা থেকে যদি 35,000 টাকা চলে যায়, তাহলে দাঁড়ায় 85,000 টাকা। এরপর সমাপনী মূলধন।
সমান সমাপনী মোট সম্পদ সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ কত আমরা পড়েছিলাম 1,50,000 টাকা। সমাপনী মোট দায় 55,000 টাকা। মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে কত টাকা দাঁড়ায়? 95,000 টাকা। এখন আমরা লাভ ক্ষতি নির্ণয় করব। কি করব? লাভ ক্ষতি নির্ণয় করব। লাভ ক্ষতি সমান সমাপনী মোট সম্পদ যোগ উত্তোলন, সরি সমাপনী মোট সম্পদ না, এটা সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন কত টাকা? সমাপনী মূলধন হচ্ছে 95,000 টাকা। উত্তোলন কত টাকা? উত্তোলন হচ্ছে 30,000 টাকা। মাইনাস প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন হচ্ছে 85,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন 20,000 টাকা। 95 আর 30,000 টাকা মিলে কত টাকা দাঁড়ায়? 1,50,000 টাকা মাইনাস 85,000 টাকা আর 20,000 টাকা মিলে দাঁড়ায় 1,05,000 টাকা। এক লক্ষ 25,000 টাকা থেকে যদি আমি 1,05,000 টাকা বিয়োগ করে দিই তাহলে দাঁড়ায় 20,000 টাকা। তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। যদি এই যে 1,25,000 টাকা, এই টাকাটা যদি এটা সে ছোট হয়ে যেত, অর্থাৎ সমাপনী মূলধন যোগ সমাপনী মূলধন আর উত্তোলন যদি প্রারম্ভিক মূলধন আর উত্তোলনের চেয়ে কম হয়ে যেত, তাহলে যে টাকাটা আসতো সেটা কি হয়ে যেত? সেটা হয়ে যেত ক্ষতি। এখন যেহেতু সমাপনী মূলধন এবং উত্তোলন প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে বেশি, কত টাকা বেশি? 20,000 টাকা বেশি। তাই এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে শাহিরের ব্যবসা প্রতিষ্ঠানের লাভ। তাহলে লাভের পরিমাণ কত? উত্তর, লাভের পরিমাণ 20,000 টাকা।